প্রথম সেমিস্টার ও থার্ড সেমিস্টার, প্রথম সেমিস্টারের মেজর বাংলা এবং থার্ড সেমিস্টারের ডিএসসি বাংলা এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বৈষ্ণব পদাবলী নিয়ে আজকের ভিডিও বা অডিও। যে সমস্ত ছাত্রছাত্রীরা যাদের ডিএসসি বাংলা রয়েছে এবং মেজর বাংলার রয়েছে, তোমরা অবশ্যই অডিওটি মনোযোগ দিয়ে শুনবে যে বৈষ্ণব পদাবলীর খুঁটিনাটি বিষয় যা রয়েছে সমস্ত বিষয় আজকের অডিওতে তুলে ধরব। প্রথম সেমিস্টারের মেজর বাংলার যে বৈষ্ণব পদাবলী রয়েছে এবং থার্ড সেমিস্টারের যে বৈষ্ণব পদাবলী রয়েছে প্রায় পুরোটাই একই সিলেবাস রয়েছে, তবে কিছুটা সংকীর্ণ প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বিস্তারিতভাবে থার্ড সেমিস্টারের ডিএসসি বাংলা যাদের রয়েছে পুরো বৈষ্ণব পদাবলী পড়তে হবে। আজকে আমি বৈষ্ণব পদাবলীর যে রস পর্যায়গুলো রয়েছে, অর্থাৎ পূর্বরাগ ও অনুরাগ, অভিসার, মাথুর, পঞ্চরস, গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা, প্রার্থনা, যে বিভিন্ন রস পর্যায়গুলো রয়েছে তাদের সম্পর্কে বা সেই রস পর্যায়গুলির সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব বৈষ্ণব পদাবলীর একটি গুরুত্বপূর্ণ বিষয় বা রস পর্যায় পূর্বরাগ ও অনুরাগ নিয়ে। প্রথমেই আমার জানা উচিত যে পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগ বিষয়টা কি, বা অনুরাগ বলতে কি বোঝো, অনুরাগ কাকে বলে, পূর্বরাগ অনুরাগের মধ্যে সম্পর্কই বা কী, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে, তার কবি প্রতিভার পরিচয় দাও, ইত্যাদি ইত্যাদি নানা বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করব। প্রথমে আমরা জানি যে পূর্বরাগ কাকে বলে। পূর্বরাগের সংজ্ঞা প্রসঙ্গে যেটা প্রথমেই আমাদের উল্লেখ করতে হয়, উজ্জ্বল নীলমণি গ্রন্থে উল্লেখিত রয়েছে যে পূর্বরাগের সংজ্ঞাটি রতির্যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিজা তয়োরুন্মলিত প্রাজ্ঞেই পূর্বরাগ স উচ্যতে। অর্থাৎ মিলনের পূর্বে নায়ক বা নায়িকার মনে যে রাগ বা অনুরাগ বা ভালোবাসা জন্মায় একে অপরের প্রতি, সেই রাগ বা অনুরাগই হলো পূর্বরাগ বা অনুরাগ। প্রশ্ন হচ্ছে এখানে অভিনেতা অভিনেত্রী বা নায়ক বা নায়িকা বলতে বিষয়টা কি। নায়ক বলতে এখানে পরমাত্মার প্রতীক শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে এবং নায়িকা বলতে জীবাত্মার স্বরূপ শ্রীমতী রাধিকাকে বোঝানো হয়েছে। অর্থাৎ শ্রীমতী রাধিকার মনে পরমাত্মা শ্রীকৃষ্ণের যে রাগ বা অনুরাগ বা ভালোবাসা, সেই রাগ বা অনুরাগ বা ভালোবাসাকেই বলা হয় পূর্বরাগ। এই পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি যদি আমাদের বলতে হয় তা হলো চণ্ডীদাস। চণ্ডীদাসের পূর্বরাগ যথেষ্ট
জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা চণ্ডীদাসের যে পূর্বরাগ বা পূর্বরাগের যে শ্রেণীকরণ, পূর্বরাগকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দর্শনজাত পূর্বরাগ, আর হচ্ছে শ্রবণজাত পূর্বরাগ। দর্শনজাত পূর্বরাগ আবার 3 প্রকার, আবার কোনো কোনো বইয়ে এর বেশিও শ্রেণী বিভাগ করেছেন। আবার শ্রবণজাত পূর্বরাগেরও শ্রেণী বিভাগ রয়েছে। দর্শনজাত পূর্বরাগ যেমন সাক্ষাৎ দর্শন হতে পারে, চিত্রপটে দর্শন হতে পারে, স্বপ্নে দর্শন হতে পারে। আর শ্রবণজাত পূর্বরাগ যদি বলি আমরা, বন্দি মুখে শ্রবণ, দূতি মুখে শ্রবণ, সখী মুখে শ্রবণ, গুণীজনের মুখে শ্রবণ ও বংশীধ্বনি শ্রবণ। তাহলে দাঁড়ালো যে মূলত পূর্বরাগ 8 প্রকার, দর্শনজাত পূর্বরাগ 3 প্রকার, আর শ্রবণজাত পূর্বরাগ 5 প্রকার। টোটালে দাঁড়ালো যে পূর্বরাগ হলো 8 প্রকার। এই পূর্বরাগ পর্যায়ের যিনি শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস, তার শ্রেষ্ঠ পদে শ্রীমতী রাধিকার আপন হৃদয়ের প্রেম বিহ্বলতা প্রকাশ করেছেন। আত্মপ্রত্যয়ের সুরে শ্রীমতী রাধিকার কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে, সই কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। দেখো, তোমাদের এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিতে হবে, কারণ সই কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এই যে রস পর্যায়টি রয়েছে বা পদটি বা পংক্তিটি রয়েছে, সেটা কিন্তু ডিএসসি বাংলার 3 বা 6 তাৎপর্য ব্যাখ্যাও কিন্তু আসতে পারে। লাইন বা এই পংক্তিটি বা এই পদটির প্রত্যেকটি অর্থ যদি আমরা ধরে ধরে বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের তাৎপর্য মুখস্থ করতে হয় না। লাইনটা খেয়াল করো, সই কেবা শোনাইল শ্যাম নাম, অর্থাৎ শ্রীমতী রাধিকা বলছে যে সখী, আমাকে শ্যাম নাম অর্থাৎ কৃষ্ণ নাম কে শোনালো, যা কানের ভিতর দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করেছে, আর আমার মন আকুল ব্যাকুল হয়ে উঠেছে শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাবার জন্য। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পূর্বরাগে যে শ্রীমতী রাধিকার যে পূর্বরাগ এক অনবদ্য ভাবধারায় ভাবিত হয়ে বাংলা বৈষ্ণব পদাবলীর রসশাস্ত্রকে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। বৈষ্ণব কবিতায় যে কাম গন্ধহীন যে প্রেমার্থী, সুগন্ধি ধূমের জন্য যেমন ধূপকে পোড়াতে হয়, তেমনি আধ্যাত্মিক জগতে উত্তীর্ণ হবার জন্য কিন্তু দেহকে অবলম্বন করতে হয়। পূর্বরাগের কবিতায় রাধার সেই অন্তর ব্যাকুলতার কথা প্রকাশিত হয়েছে। তার দেহধর্মের প্রয়োজনে নয়, আধ্যাত্মিক জগতে উত্তীর্ণ হবার তাগিদে। তাই রাধার কণ্ঠে বলছে, বৈষ্ণব পদাবলিতে পূর্বরাগ পর্যায়ে চণ্ডীদাস লিখেছেন, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো একলে, না শুনে কাহারো কথা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙা বাস পড়ে, যেমতি যোগিনী পাড়া। এই যে বিখ্যাত পদ, এই বিখ্যাত পদে পূর্বরাগের এক অনবদ্য অভিব্যক্তি কিন্তু প্রকাশিত হয়েছে। বৈষ্ণব কবিদের প্রায় সকলেই কিন্তু পূর্বরাগ পদ রচনা করেছেন। তবে এই পূর্বরাগ পর্যায়ে চণ্ডীদাসই কিন্তু শ্রেষ্ঠত্বের দাবি রাখে। পূর্বরাগের চিত্রাঙ্কনে চণ্ডীদাস যে পারদর্শিতার পরিচয় দিয়েছেন, ডক্টর দীনেশ চন্দ্র সেনের সে বিখ্যাত মন্তব্যটি কিন্তু তাৎপর্যপূর্ণ। তিনি বলেছিলেন,
চণ্ডীদাসের বাণী সহজ, সরল, সুন্দর। অর্থাৎ আমরা বলতেই পারি পূর্বরাগ পর্যায়ের যে পূর্বরাগের অর্থাৎ শ্রীমতী রাধিকার শ্রীকৃষ্ণের প্রতি যে পূর্বরাগের বর্ণনা প্রসঙ্গ অবহিত হয়েছে, সেই পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিত্বের বা কবি প্রতিভার দাবি রাখে চণ্ডীদাস। তাহলে আমরা আজকে প্রথম যে বিষয়টি আলোচনা করলাম, পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে, তার কবি প্রতিভার পরিচয় দাও। আমরা এই অডিওটা আলোচনা করেছি। এবারে আমি আলোচনা করব তোমাদের অভিসার বিষয়টি নিয়ে। পূর্বরাগের সংজ্ঞা যেমন আলোচনা করেছিলাম, অভিসারের সংজ্ঞাটাও তোমরা ভালো করে শুনে নাও। অভিসার কি? অভিসার কাকে বলে? অভিসার হলো নায়ক বা নায়িকার মিলনের জন্য কোনো সংকেত স্থানে গমন। এই সংকেত স্থানে গমনকেই বলা হয় বৈষ্ণব সাহিত্যে অভিসার। এই অভিসারের সংজ্ঞাও কিন্তু উজ্জ্বল নীলমণি গ্রন্থে দেওয়া হয়েছে। যাভিসারয়তে কান্তং। যাই আমি কোটেশনটা তোমাদের বলছি না, কারণ শুধুমাত্র অভিসারের সংজ্ঞায় এই উজ্জ্বল নীলমণির সংজ্ঞাটি যদি আমি আলোচনা তুলে ধরি তোমাদের, সেটা সম্ভব নয় বুঝে নেওয়াটা। তাহলে অভিসার কাকে বলে বুঝতেই পারলে, মিলনের উদ্দেশ্যে নায়ক বা নায়িকার কোনো সংকেত স্থানে গমন করাকেই বলা হয় অভিসার। অভিসার অনেক রকমের হতে পারে। জ্যোৎস্নাভিসার, তামসীভিসার, বর্ষাভিসার, দিবাভিসার, কুজ্ঝটিকাভিসার, তীর্থযাত্রাভিসার, উন্মত্ততাভিসার, সঞ্চারীভিসার। তো আমরা দেখতে পেলাম যে বৈষ্ণব রসশাস্ত্রকারদের যে অভিসার রসপর্যায় রয়েছে, তাতে 8 প্রকারের অভিসার বর্ণনা আমরা পেয়েছি। জ্যোৎস্না, তামসী, বর্ষা, দিবা, কুজ্ঝটিকা, তীর্থযাত্রা, উন্মত্ততা ও সঞ্চরাভিসার। অভিসারের সঙ্গে বৈষ্ণবদের আধ্যাত্ম তত্ত্ব কিন্তু অঙ্গাঅঙ্গিভাবে জড়িত রয়েছে। অভিসার পর্যায়েরও অনেকেই পদ রচনা করেছেন। তবে অভিসার পর্যায়ের যিনি রাজাধিরাজ বা অভিসার পর্যায়ের যিনি শ্রেষ্ঠত্বের দাবি রাখেন, অভিসার পর্যায়ের যিনি মহারাজাধিরাজ বলতে পারি, তিনি হচ্ছেন গোবিন্দ দাস। গোবিন্দ দাস অভিসার পর্যায়ের প্রত্যেকটি পদ যে নিপুণতায়, যে দক্ষতায় ব্যক্ত করেছেন, আর কোনো কবির হাতে সেই সুযোগ্য মাত্রা লাভ করতে পারেনি। তাই অভিসার পর্যায়ের রাজাধিরাজ বলা হয় গোবিন্দ দাসকে। তোমাদের এখানে যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, যারা অডিওটি শুনছো, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন থাকে পরীক্ষায়, যে আমরা এখনই বললাম যে গোবিন্দ দাস, এই গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? এটা প্রথম সেমিস্টারের বৈষ্ণব পদাবলীর একটি অন্তর্গত প্রশ্ন রয়েছে। তো যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে অভিসারটা আসলে কি, অভিসার কাকে বলে। অর্থাৎ অভিসার হলো ঈশ্বর অন্বেষা, ঈশ্বর অন্বেষণ করা। ভগবান শ্রীকৃষ্ণ অহরহ তার আহ্বান আমাদের নিকট বাসির সংকেতে প্রেরণ করে চলেছেন। অথচ ভোগ বাসনায় মত্ত পার্থিব মানবীর কর্ণগুহরে সেই আহ্বান কিন্তু প্রকাশ করতে পারে না, প্রবেশ করে না। কারণ মানব জীবন কামনায়, বাসনায়, লোলুপতায় অবরুদ্ধ হয়ে গেছে। তাই
এই মানবাত্মার অভিসার পর্যায়ের একটি উন্মোচন বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় বৈষ্ণবদের অভিসার হলো পরমাত্মার সঙ্গে মিলনের জন্য জীবাত্মার অভিসার। তাহলে অভিসারটা কিন্তু জীবাত্মার অভিসার, পরমাত্মার অভিসার নয়। পরমাত্মার সঙ্গে মিলনের জন্য জীবাত্মার অভিসার, কথাটা খেয়াল করতে হবে। এখানেই সংক্ষিপ্ত রয়েছে অভিসারের প্রকৃত রহস্য। অভিসার পর্যায়ের পদে গোবিন্দ দাস শ্রেষ্ঠত্বের দাবি রাখে। আমি একটু আগেই বলেছিলাম বৈষ্ণবদের অভিসার হলো পরমাত্মার সঙ্গে মিলনের জন্য জীবাত্মার অভিসার। এখানেই সংগুপ্ত রয়েছে অভিসারের কিন্তু প্রকৃত রহস্য। অর্থাৎ গোবিন্দ দাসের অভিসারের পদগুলির একটি প্রধান বৈশিষ্ট্য হলো নাটকীয়তা। সখীদের সঙ্গে রাধার উত্তর প্রত্যুত্তরের ভিত্তিতে অনেকগুলি পদ রচিত হয়েছে। যেমন সখীরা রাধাকে বর্ষার ঘনঘোর রজনীতে অভিসারে নির্গত হওয়ার যে সকল বাধা বা ঝুঁকির কথা বলে তাকে নিবৃত্ত করতে চেয়েছেন, সেরকম প্রচুর আমরা পদোক্তি পাই। যেমন মন্দির বাহির কঠিন কপাট, চলইতে সংকিল পঙ্কিল বাট, তহি অতি দূরতর বাদর দোল, বারিকি বারুই নীল নিচল। অর্থাৎ গৃহের বাহিরে কঠিন দরজা, বর্ষায় চলাচল পথ পঙ্কিল, কর্দমাক্ত এবং সংকিল ও বিপজ্জনক। তার উপর দূর হতে বর্ষা ঝেপে আসছে। রাধার নীল শাড়ি দ্বারা এ বর্ষার জলধারা রোধ করা কি করে সম্ভব? এই অভিব্যক্তি এই পদের মাধ্যমে কিন্তু প্রকাশ পেয়েছে। তাহলে তোমরা মনে রাখবে, এই যে উক্তিটি রয়েছে মন্দির বাহির কঠিন কপাট, এর তাৎপর্য ব্যাখ্যাও কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরো সাপোজ তোমাদের এটাই পরীক্ষায় দিল মন্দির বাহির কঠিন কপাট, চলইতে সংকিল পঙ্কিল বাট। কোশ্চেনটা এভাবে থাকতে পারে, এই পংক্তিটি বা এই রস পর্যায়টি কার, কোন পদের অংশ? তাহলে আমাকে প্রথমেই লিখতে হবে এটি গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের একটি পংক্তি। তারপরের তাৎপর্য তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে, লাইনগুলির অর্থটাকে খুঁটিয়ে নাটিয়ে তোমাকে তুলে ধরলেই সে 6 কিন্তু 5 পাওয়া যাবে। তাহলে তোমরা যে কোটেশনগুলো পড়বে, যে পংক্তিগুলো পড়বে, পংক্তির মিনিংগুলো কিন্তু তোমরা বুঝে পড়বে। তাহলে কিন্তু তোমরা একসঙ্গে দুটো কাজ হবে। কারণ তাহলে তোমরা টিকা আসলেও লিখতে পারবে, প্লাস বড় প্রশ্নের জন্যও কিন্তু তোমরা অনেকটা সহযোগিতা পাবে বা উপযোগী হবে। রাধা এসব সত্ত্বেও কিন্তু এই যে এত প্রতিবন্ধকতা, এত প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু রাধা গৃহ পরিত্যাগ করে। তবে প্রেমের জন্য বলছে তোমাকে দেহত্যাগ করতে হবে। সখীদের নানা বাধার প্রত্যুত্তর উপেক্ষা করে যে নানা ভাবনার প্রত্যুত্তর প্রকাশিত হয়েছে, এইভাবে উক্তির মধ্য দিয়ে কুলমরিয়াদ কপাট উদ্ঘাটলু, তা হে কি কাটকি বাধা, নিজ মরিয়াদ সিন্ধু সঙ্গে পঞ্গারুলু, তাহে কি তটিনী অগাধা। অর্থাৎ তিনি যখন অনায়াসে উদ্ঘাটন করেছেন, তখন সামান্য কপাটের কি এমন শক্তি আছে যে রাধার অভিসার পর্যায়ে বাধা দেবে? আত্মসম্মানের সমুদ্র যিনি হেলায় অতিক্রম করেছেন, তার কাছে সামান্য পথের বাধা কি করে প্রতিবন্ধকতা হতে পারে? অর্থাৎ সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে শ্রীমতী রাধা পরমাত্মার সঙ্গে, আধ্যাত্মিক সত্তার সঙ্গে মিলিত হবার জন্য সমস্ত কিছুকে অতিক্রম করেছেন, অতিক্রম করতে চেয়েছেন। এটি মূলত অভিসার পর্যায়ের মূল বিষয়, মুখ্য বিষয়। গোবিন্দ দাসের অভিসারের পদগুলির উপর একটি উৎকর্ষতার কারণ হল
তার যে পদগুলি রয়েছে সেই পদগুলিতে চিত্রময়তা প্রকাশ পেয়েছে। কবি যেন শব্দের পর শব্দ দিয়ে মালা এঁকেছেন, মালা তৈরি করেছেন, মালার ছবি এঁকে দিয়েছেন। রাধার অভিসারের যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বের মধ্য দিয়ে সেই ভাবনাগুলি প্রকাশ পেয়েছে। যেমন বলেছেন, কণ্টক গাড়ি কমল সমপদতল, মঞ্জির চিরহি ঝাপি, গা গড়ি বাড়ি ধাড়ি করি পি ছল চলতহি অঙ্গুলি চাপি। এই যে লাইনটি বা এই যে পংক্তিটি রয়েছে, এই পংক্তিটির মধ্য দিয়ে যে একটা চিত্ররূপময়তার যে প্রতিচ্ছবি পাঠকদের উপহার দিয়েছেন গোবিন্দ দাস। পাঠককে মানে যেভাবে উপহার দিয়েছেন অভিসার পর্যায়ের যে পদগুলি, তাতে অবাক করার বিষয়। এছাড়াও বলতে পারি গোবিন্দ দাসের অভিসারের পদগুলির শ্রেষ্ঠত্ব বিচারে ছন্দ অলঙ্কারের ভূমিকাও কিন্তু অনবদ্যতার নিদর্শন রয়েছে। প্রাচীন মাত্রাবৃত্ত ছন্দ এবং মধ্যমালয় উপমা অলঙ্কারের বর্ণ ব্যবহারেও কিন্তু শিল্পমণ্ডিত হয়ে উঠেছে। তাই সামগ্রিকভাবে যদি আমরা বিচার করি যে গোবিন্দ দাসের যে অভিসার রস পর্যায়ে রয়েছে, সেই রস পর্যায়ের দিক থেকে অভিসার পর্যায়ের শ্রেষ্ঠত্বের দাবি রাখে কিন্তু গোবিন্দ দাস। তাই গোবিন্দ দাসই এই অভিসার পর্যায়ের রাজা ধীরাজ বা শ্রেষ্ঠ কবি। তাহলে আমরা দুটো বিষয় আলোচনা করলাম, পূর্বরাগ এবং অভিসার। এবারে আমরা আলোচনা করব পরবর্তী যে রস পর্যায়টি রয়েছে, মাথুর বিষয়টি। পূর্বরাগ অভিসার এর পর বৈষ্ণব পদাবলীর সাহিত্যে যে গুরুত্বপূর্ণ রস পর্যায়টি রয়েছে সেটি হলো মাথুর। প্রথমে আমরা জেনে নেই মাথুর কাকে বলে বা মাথুর বিষয়টা কি। বৈষ্ণব রসশাস্ত্রে যে চতুর্বিধ রূপের কল্পনা করা হয়েছে তার অন্তিম রূপ হলো প্রবাস। শ্রীমদ্ ভাগবতে প্রেম বৈচিত্র্য না থাকলেও সেখানে অর্থাৎ তৃতীয় পর্বে প্রবাসের উল্লেখ রয়েছে। পূর্ব সম্মিলিত নায়ক নায়িকার মধ্যে যে দেশান্তরাদির যে ব্যবধান, তাকেই প্রাজ্ঞগণ প্রবাস নামে অভিহিত করেছেন। যখন আমরা এত জটিল করে না বলে আমরা মাথুরের সংজ্ঞাটা যদি আমি খুব সহজভাবে বলি, সেটা হলো বিরহের এক চূড়ান্ত পর্যায় বা অন্তিমতম পর্যায় হলো মাথুর। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে মথুরায় পাড়ি দিয়েছেন কংসকে ধ্বংস করার জন্য, কিন্তু আর বৃন্দাবনে ফিরে যাননি বা ফিরে আসেননি। শ্রীমতী রাধিকার যে বিরহ যন্ত্রণা ভোগ, যে বেদনা, অকথন বেদনা, হৃদয় যন্ত্রণা, সেই ভাবনাটি হলো মাথুর, ভাবি বিরহ মাথুর। মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। বয়ঃসন্ধির সম্ভোগ ও প্রার্থনার বৈরাগ্য রচনায় বিদ্যাপতিও অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছেন ঠিকই, কিন্তু তিনি মূলত কিন্তু বিরহ রসের কবি। তার কবিতায় একদিকে যেমন জীবাত্মা ও পরমাত্মার মহামিলনের কথা প্রকাশিত হয়েছে, অন্যদিকে তেমনি পরমাত্মার সঙ্গে বিচ্ছেদের এক করুণ কাহিনীও ঝংকৃত হয়েছে। আধুনিক সমালোচকগণ একথা সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন যে বিদ্যাপতি হল মৈথিলী কোকিল বা অভিনব জয়দেব।
বিদ্যাপতির কবিত্ব শক্তি বিরহের পদেই যেন শ্রেষ্ঠত্বের সীমায় এসে উপনীত হয়েছে। কেননা তার বিরোহিনী রাধা একথা অকপটে প্রকাশ করেছেন, অঙ্কুর তপন তাপে যদি যা রব, কি করব বাড়ির মেহে। অর্থাৎ বিদ্যাপতি শ্রীমতী রাধিকার বেদনা বিদুর যে হৃদয়ের আরতি বর্ণনা করেছেন, রাধার কণ্ঠে বা রাধার বয়ানে অলঙ্কৃত বাক্য ব্যবহার করেছেন। এই অলঙ্কৃত বাক্যই বিরহ তাপিত হৃদয়ের গভীরতাকে ব্যঞ্জনায় বাহিত করেছে। কবি বিদ্যাপতির বিরহ কাতরা রাধিকার দুঃখের অন্ত নেই। ভাদ্রের ভরা বর্ষায় প্রকৃতি পরিপূর্ণ হয়ে উঠলেও শ্রীমতী রাধিকার শূন্য হৃদয়ে বিরহ বেদনাই যেন সমুদ্র তরঙ্গের ন্যায় অবিরত কলকল ধারায় প্রবাহিত হয়ে বয়ে চলেছে। তাই তো বিদ্যাপতির শ্রীমতী রাধার কণ্ঠে শোনা যায়, এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহবাদর শূন্য মন্দির মোর। অর্থাৎ বেদনার বাণী এইরূপ ভাষা আর অলঙ্কার দোতনায় এমন ভাবনার ভাবের প্রকাশ ফুটে উঠেছে, যা আর কোনো কাব্যে বিরহের এত আরতি আর প্রকাশ পায়নি। অলঙ্কারবিহীন বাক্যেও কবি বিদ্যাপতি শ্রীমতী রাধিকার সুগভীর হৃদয়ের আরতি প্রকাশ করেছেন। কৃষ্ণপানা রাধিকা পরমাত্মা কৃষ্ণের দেহ কণ্টকাকীর্ণ করতে চাননি, তাই তিনি বস্ত্রাঞ্চল ও চন্দন লেপনের মধ্য দিয়ে আপন দেহ সৌন্দর্যকে বিকশিত করেননি। তিনি তার দ্বৈত আজ সুদূর পরবাসী। রাধা বলেছেন, চিরচন্দন উড়ে হার না দেলা, সো অব নদীগিরি আতর ভেলা। শ্রীমতী রাধিকার তার জীবনের এই নিষ্ঠুর পরিহাসকে সহাস্যে বরণ করে নিয়েছেন। তিনি মনে করেন তার এ জনমের লেখা কোনো এক বিধির বিধান, সুতরাং তার এই বিরহ বেদনার জন্য তিনি তার প্রিয়তমকে দোষারোপ করেননি। শ্রীমতী রাধিকা বলছেন তার হয়তো নিজেরই এটা কর্মের দোষ, নিজের জীবনে লেখা ছিল বলেই তার জীবনের এই বেদনা বহন করতে হয়েছে। অন্তরের সুতীব্র বেদনা, সুতীব্র জ্বালা তাকে সহ্য করতে হচ্ছে, তার জন্য প্রিয়তমের কোনো দোষ নেই। তাই তিনি শ্রীমতী রাধিকার কণ্ঠে শোনা যায়, পিয়া বিছুরলো যদি কিয়ার জীবনে, পূর্ব জনমে বিহি নিখিল ভরমে, পিয়াকে দেখো নাহি যে ছিল করমে। মানে প্রিয় যখন তার কাছে নেই তখন তার বসন ভূষণের কিসের প্রয়োজন। তাই শ্রীমতী রাধিকা যে প্রতিমূর্তি অঙ্কন করেছেন বিদ্যাপতি, সেখানে শুধু রূপ ও রসের ভাবনাই ছিল না, তার রাধার যে বসন ভূষণ পরিত্যাগের বিলাসতা দেখিয়ে ভক্তের মন ভোলাননি, কৃষ্ণপ্রাণা রাধার যে শেষ পর্যন্ত কৃষ্ণময় হয়ে উঠেছিলেন, সে ভাবনার একটি প্রতিমূর্তি তিনি অঙ্কন করেছেন। যেমন অবশেষে নদীও যে গিয়ে সাগরে মিশেছে, তারও পরিচয় দিয়েছেন বিদ্যাপতি। আমরা শেষের দিকে গিয়ে বলতে পারি যে রূপ ও রসের কবি বিদ্যাপতির মাথুর বা বিরহ পর্যায়ের যে পদগুলি পাঠ করলে আমাদের মন কিন্তু আর রূপ রসে আবদ্ধ থাকতে চায় না। বিদ্যাপতি রাধাকে বিরহের আগুনে পুড়িয়ে তার দেহ সৌন্দর্যের অতিরিক্ত একটা আধ্যাত্মিক সৌন্দর্য তাকে মণ্ডিত করেছে। তাই দেহকে অতিক্রম করে দেহাতীতের সঙ্গে মিলনের জন্য রাধার হৃদয় চঞ্চল হয়ে উঠেছে। পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে অসীমের সঙ্গে সীমার এবং বিশ্বাস বোধের সঙ্গে আত্মবোধের যে ভাবনা, সেই ভাবনার একটি প্রতিরূপ বা প্রতিচিত্র আমরা কিন্তু শ্রীমতী রাধিকার প্রতি উক্তির মধ্য দিয়ে খুঁজে পাই। অর্থাৎ
আমরা যদি বলি মাথুর পর্যায়ের মানবাত্মার চিরন্তন বিরহের যে একটি সাহিত্য রূপ বা প্রতিমূর্তি, পুণ্যের সহিত অসীমের, পরমাত্মার সহিত জীবাত্মার বিচ্ছেদের বেদনার যে একটা অন্তরে সুপ্ত প্রত্যাশা, সমস্ত কিছু মিলেমিশে মাথুর পর্যায়ে এক অনবদ্য রস পর্যায়ে পরিণত হয়েছে। তাই মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি আমরা বিদ্যাপতিকে বলতে পারি। তাহলে আজকে আমরা যে অডিওটি আলোচনা করলাম, পূর্বরাগ, অভিসার এবং মাথুর, আমি এবার সংক্ষেপে তিনটি বিষয় নিয়ে আবার বলছি। পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস, অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস, মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। এবং প্রত্যেকেই সেই পর্যায়ের রাজা ধীরাজ বলতে পারি। এবং প্রত্যেকটি পদের ব্যাখ্যাগুলো তোমাদের ভালো করে শুনতে হবে। প্রয়োজনে যে পংক্তিগুলো রয়েছে, কোটেশানগুলো রয়েছে, সেই কোটেশানগুলো ভালো করে দেখতে হবে। তবে প্রথম সেমিস্টারে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের রস পর্যায়ের সঙ্গে সঙ্গে আরও তিনখানা প্রশ্ন তোমাদের পড়তে হবে বৈষ্ণব পদাবলী থেকে। সেটা হচ্ছে বিদ্যাপতি বাঙালি নয়, তবু তাকে কেন বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে বিদ্যাপতি অর্থাৎ গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, তার প্রতিভার পরিচয় দাও, সে বিষয়টাও ভালো করে পড়তে হবে। আর হচ্ছে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, যারা প্রথম সেমিস্টার রয়েছে তাদের জন্য। আর যারা থার্ড সেমিস্টার রয়েছে, থার্ড সেমিস্টারের পূর্বরাগ, অভিসার, মাথুর, এই তিনটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন থাকবেই, 100% কমন দেওয়া যায়। এর সঙ্গে তোমরা পড়বে পঞ্চরস রয়েছে, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ রয়েছে, প্রাক চৈতন্য এবং পরবর্তী চৈতন্যের পার্থক্য রয়েছে, ভাবোল্লাস রয়েছে। প্রত্যেকটি রস পর্যায়ে কিন্তু ধরে ধরে তোমাদের পড়তে হবে, বুঝতে হবে এবং বুঝে সঠিকভাবে প্রশ্নোত্তরগুলো পরীক্ষায় উপস্থাপন করতে হবে। কারণ বৈষ্ণব পদাবলী বিষয়টা একটু জটিল, কারণ যে পংক্তিগুলো রয়েছে পংক্তিগুলি একদম পরিশুদ্ধ বাংলা ভাষায় লেখা রয়েছে। কোটেশনগুলো তোমাকে ভালো করে খেয়াল করতে হবে। আমরা প্রয়োজনে আরেকটা অডিও করে বাকি যে রস পর্যায় পদগুলো রয়েছে আমরা সেগুলো আলোচনা করব। ধন্যবাদ।